স্বপ্নের আরও কাছে পদ্মা সেতু, আজই বসছে শেষ রোড স্ল্যাবটি। দৃশ্যমান হবে পুরো সড়কপথ। আগামী মাসে শুরু পিচ ঢালাইয়ের কাজ। জাপানি নারীর 2 শিশু কন্যা সিআইডির হেফাজতে। বাবার দাবি, বাচ্চারা স্বেচ্ছায় তার সঙ্গে ঢাকায় এসেছে। আজ নেওয়া হবে আদালতে। মনে করেন সবকিছু ঠিকঠাক নাই, আমাদেরকে জীবন বাজি রেখে চলতে হয়। 70 বছরের পুরানো ইঞ্জিন জোড়া তালি দিয়ে চলছে ট্রেন। 80 ভাগেরই মেয়াদ ফুরিয়েছে অনেক আগে। বাড়ছে ঝুঁকি। মন্ত্রী বললেন, নেওয়া হচ্ছে ব্যবস্থা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। স্বপ্নের আরও কাছে পদ্মা সেতু, শেষ রোড স্ল্যাবটিও বসছে আজই। এরপর বাকি থাকবে পিচ ঢালাই। আনুষঙ্গিক কাজ শেষে যানবাহন চলাচলে উপযোগী হয়ে উঠবে। পিচ ঢালাইয়ের কাজ আগামী মাসে শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। পদ্মা সেতুর সড়কপথ তৈরি একেবারেই শেষ পর্যায়ে। এখন ২৯১৬টি স্ল্যাবই বসে গেছে। বাকি একটি বসলেই সড়ক তৈরি সম্পন্ন। যান চলাচলে বাকি থাকছে কার্পেটিং। তাই স্ল্যাব বসানোর কাজে নিয়োজিতরা বেজায় খুশি। 3 শিফটে কাজ করছি, তাই আমাদের খুবই পরিশ্রম গেছে। আমরা বৃষ্টিতেও কাজ করছি, রোদেও কাজ করছি। তো এই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করতেছি। সবার সহযোগিতায় এই পদ্মা সেতুটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতুর জন্য আমরা কাজ করে অনেক গর্বিত এবং আনন্দিত। ২৯৫৯টির সবকটি রেল স্ল্যাব বসে গেছে গত ২০ জুন। আর সেতুতে গ্যাস লাইন বসানো শুরু হয়েছে ১৯ আগস্ট থেকে। সড়ক পথের স্ল্যাবগুলো বসানোর অগ্রগতি সেতুর বড় মাইলফলক। আমার চেষ্টা করতে যতটা সম্ভব কোয়ালিটি এবং সেফটি মেনটেন করে যতটুকু কাজ আগায় নেওয়া যায়, এবং আমরা মোটামুটি এখানে আমরা বলতে পারি আমরা ৯০% এখানে সাকসেসফুল। এখানে স্ল্যাবগুলো স্থাপন শুরু হয় ২০১৯ সালের ১৯ মার্চ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশের ৮০% রেল ইঞ্জিনের মেয়াদ পেরিয়েছে বহু আগে। বহরে আছে ৭০ বছরের পুরানো ইঞ্জিনও। ঝুঁকিপূর্ণ ইঞ্জিনের কারণে বাড়ছে ট্রেন দুর্ঘটনা। মন্ত্রীও মানছেন এসব অভিযোগ। জানালেন, সংকট সমাধানে নেওয়া হয়েছে প্রকল্প। পাভেল আমিনের ক্যামেরায় নাজমুস সালিহের প্রতিবেদন। মনে করেন সবকিছু ঠিকঠাক নাই, আমাদেরকে জীবন বাজি রেখে চলতে হয়। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ট্রেন চালকই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ইঞ্জিনে ট্রেনের গতি নিয়ন্ত্রণের 3টি যন্ত্রের একটি ডেডম্যান ফুট প্যাডেল, যা একেবারেই বিকল। ঠিকমতো কাজ করে না হ্যান্ড ব্রেকও। গতি সামলানোর অন্যান্য গুরুত্বপূর্ণ ইলেকট্রিক ডিভাইসেরও সবগুলোই বিকল। এটা তো নরমাল ইঞ্জিন, ভালো ইঞ্জিনও নাই। লকগুলো নাই, লোকোর অবস্থা কোনো রকম চলছে আর কি। এটা লোকো সেফটি ডিভাইস, এটা একেবারে নাই। অনেক ইঞ্জিনেই দেখা যায় চাকার ব্রেক বেঁধে রাখা হয়েছে সাধারণ বেড়া বাঁধার তার দিয়ে। বাইরের যন্ত্রাংশগুলো মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে চলতেছে। লক্কর ছক্কর ইঞ্জিন নিয়ে বের হন, ভয় লাগে না? ভয় তো লাগে, স্বাভাবিক। বুঝেনি তো, পার্টসের অনেক সমস্যা থাকতে পারে। কমলাপুর ইঞ্জিন মেরামত লোকোশেডে প্রতিদিনই বাড়ছে বিকল ইঞ্জিনের সংখ্যা। ভেতরে জায়গা না হওয়ায় বাইরেও ত্রুটিপূর্ণ ইঞ্জিনের দীর্ঘ সারি। মেকানিকরা বলছেন ৮০% ইঞ্জিনেরই মেয়াদ ফুরিয়ে গেছে অনেক আগে। পুরানো ইঞ্জিনের যন্ত্রাংশও এখন আর পাওয়া যায় না। ফলে জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। অনেক ইঞ্জিন ৫২ সালের ইঞ্জিন আছে, ওইগুলাই জোড়াতালিতে চালাইতেছে। স্পেয়ার পার্টস অনেকগুলো নাই, ওই কোম্পানি নাই। মন্ত্রীও স্বীকার করছেন ইঞ্জিন সংকটের কথা। বলছেন, নিরাপদ রেল ব্যবস্থা গড়তে নেওয়া হয়েছে প্রকল্প। ইতিমধ্যেই ১৬টা চলে এসছে, আরও প্রায় ৭০টা লোকোমোটিভ আমাদের পাইপ লাইনে আছে। লোকোমোটিভের কোনো প্রবলেম হয়তো এইগুলো আসলে প্রাথমিক অবস্থা এখন থাকবে না। যাত্রী সেবার মান বাড়াতে আরও বেশি ইঞ্জিন দরকার বলে মনে করেন সংশ্লিষ্ট অফিসাররা। গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে ৪৬,০০০ কোটি টাকা। তবুও ৮০% মেয়াদ উত্তীর্ণ আর ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার সমাধান না করে বড় বড় প্রকল্প নিতে আগ্রহ বেশি রেল কর্তাদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬টি এবং দক্ষিণের ৩০টি এলাকা ডেঙ্গুতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উত্তরা ও যাত্রাবাড়ি এলাকার। এডিস মশা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে উঠে এসেছে এ তথ্য।
জরিপ অনুযায়ী এলাকাভিত্তিক অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 291 জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু বাহক এডিস মশার ঘনত্ব জানতে প্রতি বছরই বর্ষার আগে পরে ও মৌসুমে 3 দফায় জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসের প্রথম সপ্তাহে করা হয় মৌসুমি জরিপ। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 98টি ওয়ার্ডে 100টি এলাকায় জরিপ করা হয় মোট 3000 স্পটে। 10 দিনের জরিপের ফলাফল বলছে দক্ষিণে 30টি আর উত্তরে 26টি এলাকা রয়েছে অধিক ঝুঁকিতে। এর মধ্যে মেঝেতে জমে থাকা পানি, প্লাস্টিকের পাত্রের পাশাপাশি ঘরের মধ্যে জমে থাকা পানিতেও মিলেছে এডিসের লার্ভার অস্তিত্ব। উত্তরে 35 নং ওয়ার্ডে লার্ভার উপস্থিতি মিলেছে সবচেয়ে বেশি। দক্ষিণে 2, 18 আর 40 নম্বর ওয়ার্ডে লার্ভা মিলেছে আশঙ্কাজনক হারে। অধিদপ্তরের তথ্য বলছে যাত্রাবাড়ি আর উত্তরা থেকে হাসপাতালে রোগী ভর্তির হারও বেশি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা 26টা দেখেছি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 29টা পেয়েছি। এমন বাস্তবতায় কেবল ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালই নয়, সব হাসপাতালেই ডেঙ্গু চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ডেঙ্গু এখন পর্যন্ত আছে, ভালোই আছে। আমরা পদক্ষেপ নিচ্ছি যতটুকু পারা যায়। আমরা চেষ্টা করছি সব হাসপাতালে অ্যাকোমোডেট করার জন্য। এদিকে সব জরিপ কাজে লাগিয়ে নির্দিষ্ট এলাকাগুলোতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নগর কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনায় একদিনে মৃত্যু কিছুটা বাড়লেও শনাক্তের হার নিম্নমুখী। রোববার মারা গেছেন 139 জন, শনাক্ত হয়েছেন 4804 জন। 2 মাসের বেশি সময় পর শনাক্তের হার নামল 15%। রিপোর্টার ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দিন দিন কমছে প্রাণঘাতী ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণের হার। হাসপাতালগুলোতে কমেছে রোগী ভর্তির সংখ্যা। তবে অক্সিজেন সিলিন্ডারের সমস্যা না থাকলেও এখনও কাটেনি আইসিইউ সংকট। সর্বাধিক ঢাকা বিভাগে মারা গেছেন 38 জন। তাদের মধ্যে ঢাকা জেলায় 23 এবং নরসিংদী ও শরীয়তপুরে 3 জন করে। করোনায় চট্টগ্রাম বিভাগে 31 জন মারা গেছেন। তাদের মধ্যে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় 8 জন করে এবং কুমিল্লায় 5 জন। 24 ঘন্টায় খুলনা বিভাগে 17 জন মারা গেছেন। সর্বোচ্চ শনাক্ত এই বিভাগে 18.17%। রাজশাহী বিভাগে 15 জন মারা গেছেন করোনায়। তাদের মধ্যে 6 জন বগুড়ার। রাজশাহী মেডিকেলে 513 শয্যার বিপরীতে ভর্তি আছেন 240 জন। এখন অনেক রোগী কমে গেছে এবং মৃত্যুর হারও কমে গেছে। করোনায় সিলেট বিভাগে মারা গেছেন 12 জন। 24 ঘন্টায় 1011টি নমুনা পরীক্ষায় শনাক্ত 165 জন, হার 16.32%। 24 ঘন্টায় করোনায় 10 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহে। শয্যা খালি থাকলেও ময়মনসিংহ মেডিকেলে সংকট রয়েছে আইসিইউ এর। বেড ফাঁকা আছে, কিন্তু আইসিইউতে 2-3 দিন অপেক্ষা করার পর আইসিইউতে সিট পাওয়া যায় না। নর্মাল বেডে একটু সিট আছে, কিন্তু আইসিইউ ঝামেলাটা আছে। এছাড়া 24 ঘন্টায় করোনায় 8 জন করে মারা গেছেন বরিশাল ও রংপুরে। আহসানুল করিম, সময় সংবাদ। রাজধানীর দক্ষিণখানে ফার্মেসিতে মডার্না টিকা উদ্ধারের ঘটনায় দায় নিতে নারাজ টিকা বিতরণ বিষয়ক জাতীয় কমিটির প্রধান ডক্টর মির্জাদি সেবরিনা ফ্লোরা। তবে তদন্তে অধিদপ্তর কিংবা টিকা সংশ্লিষ্ট কেউ জড়িত থাকার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কঠোর নিরাপত্তা আর ব্যবস্থাপনার ফাঁক গলে রাজধানীর প্রান্তিক এলাকার ফার্মেসিতে মডার্নার টিকা পাওয়ার বিষয়টি জন্ম দেয় নানা প্রশ্নের। কোভিড টিকার মতো স্পর্শকাতর পণ্য বাইরে যাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তরও। অধিদপ্তর বলছে এখনও উপসংহারে পৌঁছানোর মতো তথ্য মেলেনি। তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। একই সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে বিতরণ ব্যবস্থায় কোনো ঘাটতি আছে কিনা। তবে দায় নিতে নারাজ টিকা বিতরণ বিষয়ক জাতীয় কমিটির প্রধান। আন্তরিকভাবে চাই যে সঠিকভাবে সব মানুষের কাছে টিকা পৌঁছে যায়। এই সুযোগ যদি দুর্বৃত্তায়নের জন্য কোনো ব্যবহার করে থাকে কেউ, সেই দায়বদ্ধতা আসলে অধিদপ্তরের নয়। তবে আমরা সবসময় নিশ্চিত করতে চাই যে টিকা ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু থাকে। অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, সেটা যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দিনকে দিন আগ্রহ বাড়ায় টিকার SMS এর জন্য অপেক্ষমান মানুষের তালিকাও দীর্ঘ হচ্ছে। নিবন্ধনের পর এখনও প্রথম ডোজ না পাওয়া ব্যক্তির সংখ্যা প্রায় 2 কোটি। অন্যদিকে বর্তমানে টিকার মজুত 1 কোটিরও কম। তবে জট কমিয়ে আনতে বুথ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে। যেখানে টিকা কার্যক্রম চলছে সেখানে বুথ সংখ্যা বাড়ানোর জন্য একটা প্রস্তাবনা দেওয়া আছে।
দ্বিতীয় দেওয়া আছে যদি ওইখানে ক্যাপাসিটি বুথ বাড়ানোর না থাকে, কাছাকাছি কোনো একটা প্রতিষ্ঠানে সাব সেন্টার বা উপকেন্দ্র করার জন্য। তারপরেও বলবো টিকা যেভাবে আসছে এবং যে রেটে আসলে রেজিস্ট্রেশন হচ্ছে, সবাইকে কম বেশি অপেক্ষা করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোভিডের ভয়াবহতা এখন কিছুটা কমলেও প্রস্তুতিতে কোনো ভাটা পড়বে না, কারণ এখনও শনাক্তের হার 15% বেশি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আপাতত বন্ধই থাকছে এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ভারত বিমান চলাচল। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সচিব কথা বলেন। এদিকে আফগানিস্তানে আটকে পড়া 27 বাংলাদেশি নাগরিককে ফেরত আনার প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। শাতিলা শারমিনের রিপোর্ট। প্রতিবেশী দেশ ভারতে করোনার প্রকোপ বাড়তে শুরু করলে 14 এপ্রিল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ। 16 দিন বন্ধ থাকার পর ভারত সহ 12টি দেশ বাদ দিয়ে 1 মে থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়। এদিকে ভারতে কোভিড-19 মৃত্যুর সংখ্যা কমে আসলে দেশটিতে চিকিৎসা সেবা নেওয়া বিপুল সংখ্যক বাংলাদেশি এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে 8 আগস্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সীমিত পরিসরে দুদেশের এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চালুর জন্য দেশটিকে চিঠি দেয়। পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন 22 আগস্ট থেকে শুরু হবে বিমান চলাচল, কিন্তু তা আটকে যায় ভারতের সিদ্ধান্তের অভাবে। রোববার পররাষ্ট্র সচিব জানান ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনার অপেক্ষায় রয়েছে দুদেশের বিমান চলাচল। কয়েকদিনের মধ্যে বাংলাদেশ ভারত বিমান চলাচল শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওদের হেলথ মিনিস্ট্রিতে বিষয়টা বিবেচনা করছে, তারা এখন এই পর্যায়ে আছে। আমাদের হাইকমিশনারও যোগাযোগ করছে, ভারতের হাইকমিশনার উনিও জানেন বিষয়টা। আমরা আশা করছি খুব শীঘ্রই রিজলভ হয়ে যাবে। সাময়িকভাবে কিছু মানুষের অসুবিধা হয়ে গেল, যে যারা ভেবেছিল হয়তো আজকে কালকে যাইতে পারবে। এদিকে আফগানিস্তানে আটকে পড়া 27 বাংলাদেশি নাগরিক নিরাপদে আছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন জাতিসংঘ সহ বিভিন্ন দেশের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। তাদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ হচ্ছে, ঢাকা থেকে হচ্ছে, তারপরে উজবেকিস্তানে আমাদের যে রাষ্ট্রদূত আছে ওনার সাথে হচ্ছে। তো আমরা হয়তো এদেরকে ব্যাচে ব্যাচে করে আমরা ইউএন এর সাথে কথাবার্তা বলেছি যে IOM এর মাধ্যমে বা UNHCR এর মাধ্যমে তারা যদি আসতে চায় আশেপাশের দেশে এদেরকে নিয়ে গেল। মাসুদ বিন মোমেন করোনা টিকা প্রসঙ্গে জানান রাশিয়াকে সব ধরনের কাগজপত্র পাঠানো হয়েছে। এ ব্যাপারে মস্কোর উত্তরের অপেক্ষায় আছে ঢাকা। We have cleared everything from our side. শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাপানি নারীর 2 শিশু কন্যাকে হেফাজতে নিয়েছে সিআইডি। রোববার রাত 11:15টার দিকে বাচ্চার বাবাকেও নেওয়া হয় সিআইডি কার্যালয়ে। আজ তাদের আদালতের সামনে হাজির করা হবে। আমি বাংলাদেশের নাগরিক, আমি কথা বলতে চাই। বাড়িধারার বাসা থেকে রোববার রাত 11:15টার দিকে সিআইডির কার্যালয়ে নেওয়া হয় জাপানি নারীর 2 শিশুকে। সে সময় বাবা শরীফ ইমরানও তাদের সঙ্গে ছিলেন। গণমাধ্যম কর্মীদের দেখে মিনতি করতে শুরু করেন তিনি। এ সময় অভিযুক্ত শরীফ ইমরান দাবি করেন তার বাচ্চারা স্বেচ্ছায় ঢাকায় এসেছে। আমাকে বাসা থেকে তুলে নিয়ে এসেছে, আমি কোনো দোষ করিনি, আমার বাচ্চাকে আমি এরদাক করিনি, আমার বাচ্চারা নিজের ইচ্ছায় ঢাকায় এসেছে। আমি আমার বুকে ডিভোর্স দেইনি, ও মিথ্যা বলেছে। অভিযুক্ত ও 2 শিশু ছাড়াও এদিন সিআইডি কার্যালয়ে নেওয়া হয় শরীফ ইমরানের বোনকে। এরিকো আমার ভাইয়ের সাথে $2 মিলিয়ন নিয়ে জোট চুরি করে ওর বাপ ওকে একটা অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছিল। $2.5 মিলিয়ন দেয়নি, না দিয়ে আমার ভাইকে বলেছে টাকা দে না হয় বের হয়ে যা। আদালতে বিচারাধীন এই রিটের শুনানি ধার্য আছে 31 আগস্ট। সিআইডি জানায় 2 শিশুকে তাদের বাবা 31 তারিখ আদালতে হাজির করবেন না এমন আশঙ্কা থেকেই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। খারাপ বলা যাবে না, আমরা এটা বলি এটা খোঁজ করা। আমাদের কাছে তথ্য ছিল যে 31 তারিখে সেখানে তারা উপস্থিত হবে না, এসকেপ করতে পারে। আমরা যখন খোঁজাখুঁজি করে পাই, এই জন্য আমরা তাদেরকে আমাদের সোমবার সকালে 2 শিশু সহ শরীফ ইমরানকে আদালতে তোলা হবে বলেও জানায় সিআইডি। এর আগে 19 আগস্ট শিশু দুটির মা বাংলাদেশের আদালতে রিট দায়ের করেন। 2008 সালে জাপানে সেই দেশের আইন অনুযায়ী বিয়ে করেন নাকানো এরিকো ও শরীফ ইমরান। তাদের 3টি কন্যা সন্তান রয়েছে। জাপানি নারী নাকানো এরিকোর অভিযোগ শিশুদের বাবা এ বছরের ফেব্রুয়ারিতে তার 10 ও 11 বছরের 2 সন্তানকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। কৌশলগত কারণে শনিবার পরিমণির জামিন চাওয়া হয়নি বলে জানিয়েছে তার আইনজীবীরা। রোববার আদালতে জামিন আবেদন করে তারা কথা বলেন। আগামী 13 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।
এদিকে পরিমণির মুক্তি দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজ। শনিবার জামিন না চাওয়ায় আইনজীবীদের উপর ক্ষুব্ধ হন পরিমণি। সেদিন কেন জামিন চাওয়া হলো না তা নিয়ে সমালোচনার মুখে পড়েন তার আইনজীবীরা। রোববার মহানগর দায়রা জজ আদালতে পরীর জামিন আবেদন করার পর তার আইনজীবী জানান, কৌশলগত কারণেই সেদিন জামিন চাওয়া হয়নি। উচ্চ আদালতে যেতে হলে জামিন নামঞ্জুরের সর্বশেষ আদেশ প্রয়োজন হয়। তা আমরা যদি ওই দিন জামিন শুনানি করতাম তাহলে সার্টিফিকেট কপি আমরা আজকে পেতাম, পেলে আমরা এর পরের দিন যেতে হতো। আমরা সময় বাঁচানোর জন্য পূর্বের আদেশটাকে কাজে লাগিয়ে, নামঞ্জুর আদেশটাকে কাজে লাগিয়ে আমরা আজকে জামিনের আবেদন করতে পেরেছি। পরীর জামিন আবেদনের বিষয়ে শুনানি হবে 13 সেপ্টেম্বর। সেদিন পর্যন্ত তাকে জেলেই থাকতে হচ্ছে। এদিকে পরিমণির মুক্তির দাবিতে আজও রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজ। তাদের দাবি, ষড়যন্ত্রের শিকার এই চিত্রনায়িকা, অবিলম্বে তার মুক্তির দাবিও জানান তারা। কেন তার আইনজীবীদের সাথে তাকে দেখা করতে দেওয়া হবে না? কেন তাকে জামিন দেওয়া হবে না? শিল্পীকে মুক্তি দেওয়া হোক, শিল্পীকে জামিনে মুক্তি দেওয়া হোক, তার চলচ্চিত্রগুলো শেষ করার সুযোগ পাক। জামিন না দিয়ে তাকে রিমান্ড দেওয়া হচ্ছে। আমরা তাই বলতে চাই, অবিলম্বে পরিমণির মুক্তি দেন, নয়তো রাজপথের আন্দোলন জারি থাকবে। 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে মদ, আইস ও এলএসডি উদ্ধারের দাবি করে সংস্থাটি। এই মামলায় 3 দফায় 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারে আছেন এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দৈহিক গড়ন নিয়ে মন্তব্য করে কাউকে লজ্জা বা অস্বস্তিতে ফেলার বিষয়টি মানসিকতায় ফেলতে পারে বিরূপ প্রভাব। ওজন বেশি হওয়ায় দীর্ঘদিন বডি শেমিংয়ের শিকার আহনাফ যে কোনো উপায়ে শুকানোর চেষ্টা করে। এক পর্যায়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দেশের উচ্চ আদালত। একই সঙ্গে স্কুল কলেজে বুলিং বন্ধে নীতিমালা নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চাওয়া হয়েছে। স্কুল, কলেজ, অফিস, এমনকি পরিবারেও দৈহিক গড়ন নিয়ে বিরূপ মন্তব্য শুনতে হয় হরহামেশায়। ঠাট্টার ছলে বলে ফেলা কথাটিও মনের উপর দীর্ঘমেয়াদী ও গভীর প্রভাব ফেলে, যার জলজান্ত মর্মান্তিক উদাহরণ ছোট্ট আহনাফ। রাজধানীর বনশ্রীর আইডিয়াল স্কুলের 10ম শ্রেণীতে পড়ত আহনাফ। পরিবারের অভিযোগ, স্বাভাবিকের চেয়ে ওজন বেশি হওয়ায় সহপাঠী ও শিক্ষকরা প্রায় বিরূপ মন্তব্য করতেন। সে কারণে ইউটিউবে নানা ধরনের ভিডিও দেখে ওজন কমাতে মরিয়া হয়ে ওঠে এই কিশোর। এক পর্যায়ে খাওয়া দাওয়া ছেড়ে দেয় একেবারেই। অ্যানোরেক্সিয়া, বুলিমিয়া আক্রান্ত হয়ে মারা যায় সে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। তদন্ত চেয়ে মামলা করা হয় উচ্চ আদালতে। শুনানি শেষে ঘটনাটি খতিয়ে দেখার আদেশ দেন আদালত। জানতে চাওয়া হয় স্কুল কলেজে বুলিং বন্ধে সরকারের পদক্ষেপ। ঢাকার যে এডুকেশনাল অফিসার আছে, ওনাকে আগামী 60 দিনের মধ্যে এই উক্ত ব্যাপারে তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট প্রকাশিত করতে বলা হয়েছে। আহনাফের পরিবার আইনের পথে না হাঁটলেও তাদের সন্তানের মতো আর কেউ যেন বুলিংয়ের শিকার হয়ে মৃত্যুর মুখে ঢলে না পড়ে তার দাবি জানিয়েছেন। বুলিমিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে এরকম অনেক শিশু। খাওয়া কন্ট্রোল করতে করতে মানে ওজন নেমে আসে প্রায় 60 কেজিতে। ওভারওয়েট ছিল বাচ্চাটা। তো এই অবস্থায় চলে আসে, তো ইমিউন সিস্টেমটা কম্প্রোমাইজ হয়ে সে ইমিউন কম্প্রোমাইজ হয়ে নিউমোনিয়া মারা গেল। বুলিংয়ের কারণে খুনের মতো ঘটনা ঘটেছে দেশে। আত্মহত্যাও করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণপূর্ত মন্ত্রী থাকাকালে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিপুল সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে সাবেক এমপি পাপুলের বিরুদ্ধে নির্বাচনে বিজয়ী হতে অর্থলগ্নির অভিযোগেরও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকেই এই তদন্ত করা হবে বলে জানান দুদক সচিব। অভিযোগে বলা হয়, গণপূর্ত মন্ত্রী থাকাকালীন বিএনপি নেতা মির্জা আব্বাস খিলগাঁও রেল সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি জমি আত্মসাৎ করেন। এ তালিকায় রয়েছে খিলগাঁও মৌজায় রেলওয়ের 0.3125 একর জমি, একই খতিয়ানের আরও 150 কাঠা জমি। এছাড়া খিলগাঁও পুনর্বাসন এলাকায় পার্কের জায়গায় প্লট তৈরি করে নামে বেনামে বরাদ্দ দিয়ে 200 কোটি টাকার সরকারি সম্পত্তি ও বনানীতে 50 থেকে 60 কাঠা জমি আত্মসাতের অভিযোগ রয়েছে মির্জা আব্বাসের বিরুদ্ধে। প্রাক্তন পূর্তমন্ত্রী
মন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে খিলগাঁও মৌজায় রেলওয়ের খিলগাঁও পুনর্বাসন এলাকার প্লট তৈরি করে নিজ নামে বেনামে বরাদ্দ নিয়ে 200 কোটি টাকার সরকারি সম্পদ গুলশান বনানীর 50 থেকে 60 কাঠা জমি আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে সাবেক সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অভিযোগ, লক্ষ্মীপুর 2 আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে তিনি বিপুল অর্থ লগ্নি করেছেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে। রোববার অভিযোগের প্রাথমিক পর্যালোচনা শেষে পাপুল ও আব্বাসের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। মোহাম্মদ শহীদুল ইসলাম পাপুল এর বিরুদ্ধে অভিযোগ যে তিনি একাদশ জাতীয় সংসদের নির্বাচনের সময় অর্থ দিয়ে প্রলোভিত করেছে। আমাদের কাছে অভিযোগের যদি প্রাইমা ফেসি পাওয়া যায়, প্রাথমিক অনুসন্ধানে যদি পাওয়া যায় তাহলে অনুসন্ধানে দেওয়া হয়। এদিকে পিকে হালদারের সঙ্গে অর্থ লোপাটের সংশ্লিষ্টতায় গ্রেফতার ইন্টারন্যাশনাল লিজিং এর ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান এবং সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আবারও জামায়াতকে সঙ্গে নিয়ে একই মঞ্চে বিএনপি। যুদ্ধাপরাধ সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত জামায়াত এবার যুদ্ধাপরাধী সাইদি ও দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তি দাবি করেছে। রোববার সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তি দাবিতে আলোচনা সভায় অংশ নেন বিএনপি ও জামায়াত নেতারা। বেশ কয়েকজন নেতা যুদ্ধাপরাধে দণ্ডিত হওয়ার পর থেকে জামাতকে সাথে রাখা নিয়ে রাজনীতির মাঠে কোণঠাসা হয় বিএনপি। বিতর্ক এড়াতে একলা চলনীতিতেই সভা সমাবেশ করে আসছে বেগম খালেদা জিয়ার দল। দীর্ঘ বিরতির পর রোববার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে একই মঞ্চে দেখা গেল জামাতের শীর্ষ নেতা ও বিএনপির মহাসচিবকে। জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার যুদ্ধ অপরাধে দণ্ডিত দেলোয়ার হোসাইন সাইদির মুক্তি দাবি করেন। মুক্তি চান বেগম জিয়ারও। পরে মির্জা ফখরুল মন্তব্য করেন, দুর্নীতি ছাড়া কোথাও বর্তমান সরকারের সফলতা নেই। প্রকৃতপক্ষে এই সরকার একটা পুতুল সরকার। এই সরকার সব জায়গায় ব্যর্থ। কোথায় তাকে আপনি সফল বলবেন? একমাত্র চুরি ছাড়া, দুর্নীতি ছাড়া, ডাকাতি ছাড়া কোথাও সফল না আসে। ছাত্র রাজনীতির ছাত্র আন্দোলন থেকে কিন্তু আপনার সমস্ত সূচনা হয়। সেই জায়গাতে একটা বড় শূন্যতা দেখা যাচ্ছে। সেই শূন্যতা আমাদেরকে পূরণ করতে হবে। তরুণদেরকে সামনে আসতে হবে, যুবকদেরকে সামনে আসতে হবে। এর আগে হেফাজত নেতা নূর হোসাইন কাসিমির স্মরণ সভায় বিএনপি নেতাদের জামাতের সঙ্গে একই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় দীর্ঘ বিরতির পর পাসপোর্ট অফিসে এখন উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এদিকে প্রায় 1 মাস থমকে থাকা এমআরপি কার্যক্রম আবার শুরু হয়েছে। প্রিন্টিং স্বাভাবিক রাখতে নতুন করে কেনা হয়েছে 40 লাখ এমআরপি বই। করোনায় দীর্ঘ বিরতির পর এখন পুরোপুরি স্বাভাবিক পাসপোর্ট অফিস। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। এরই মধ্যে বেশিরভাগ দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে পাসপোর্ট জমা থেকে ছবি তোলা সবখানেই মানুষের দীর্ঘ সারি। 2 ঘন্টার উপরে চলে গেছে, এখনো ছবি তোলা হচ্ছে না। স্পেশাল বাচ্চা নিয়ে আসলে, একটা বাচ্চা শিশু নিয়ে আসলে যে একটা প্রায়োরিটি, একটা প্রিভিলেজ দিবে, সেটার এখানে কোনো ব্যবস্থা নাই। এই যখন অবস্থা, তখন আগে যারা আবেদন করেছেন তাদের দফায় দফায় ঘুরেও ফিরতে হচ্ছে পাসপোর্ট ছাড়াই। অহরহর মানুষের আপনার এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট হয়তো বা অল্প কিছু মানুষের। আমি এই পর্যন্ত 10 বার আসছি, একটার পর একটা ডেট দিতেছে, এসএমএস যাবে, এসএমএসই আসে না এই পর্যন্ত। আমার কাগজ নাকি মালিবাগ আছে এসবি অফিসে, ওইখানে গেছি, ওইখান থেকে বলে কি কাগজ নাই, সদরঘাটে কাগজ। একদিকে করোনা, অন্যদিকে দীর্ঘদিনের পুরনো এমআরপি মেশিন নিয়ে বিপাকে পাসপোর্ট অধিদপ্তর। মালয়েশীয় প্রতিষ্ঠানের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার সফটওয়্যার সমস্যায় প্রিন্টিং জটিলতায় পড়তে হয় অধিদপ্তরকে। বিদেশের মিশনগুলোতেও বিজ্ঞপ্তি দিয়ে সেবা বন্ধ রাখা হয়। ফলে পাসপোর্ট নিয়ে সংশয় ছিল প্রবাসীরাও। অধিদপ্তর বলছে এমআরপি নিয়ে এখন আর জটিলতা নেই। বন্ধ হয়েছিল, স্লো ডাউন হয়েছিল, এটা আবার চালু হয়ে গেছে, চলতেছে। এখন আবার যে অন্য একটা কারণে হবে না তা নিশ্চয়তা বলা যাবে না, কারণ এটা 11 বছর, এটাকে মানুষ করে রাখাটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে দেশের 72টি আঞ্চলিক অফিসে ই পাসপোর্ট চালু করলেও এখনো বিদেশের কোনো মিশনেই চালু হয়নি। তবে চলতি মাসে ইউরোপ দিয়ে বিদেশের মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু হচ্ছে। বিদেশের 80টা মিশনের সমস্ত যন্ত্রপাতি আনা আছে, আমাদের এক্সপার্টিস রেডি আছে, আমাদের ফরেন এক্সপার্ট রেডি আছে। অধিদপ্তর আরও জানায়, সারা বিশ্বে পুরোপুরি ই পাসপোর্ট চালুর আগ পর্যন্ত এমআরপি চালু থাকবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
বিদেশে বাংলাদেশি দূতাবাসের সেবা নিয়ে প্রবাসীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পশ্চিমা দেশগুলোতে সেবার মান কিছুটা ভালো হলেও মধ্যপ্রাচ্যে থাকা লাখ লাখ প্রবাসী নানা অব্যবস্থাপনায় অভিযোগ তুলেছেন। দূতাবাসের সেবার মানের ঘাটতি স্বীকার করে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, মান বাড়ানোর সঙ্গে সঙ্গে দূতাবাসের সংখ্যাও বাড়ানো হচ্ছে। এদিকে প্রযুক্তি নির্ভর দূতাবাস সেবা নিশ্চিতের পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। শাতিলা শারমিনের রিপোর্ট। আমরা যখন যাই তখন গিয়ে কিন্তু সেবা সঠিক মতো পাই না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় লাইনের মধ্যে। যে সমস্যাগুলি পোহাচ্ছে এটা অবর্ণনীয়। আসলে এটা মানে প্র্যাকটিক্যালি স্বচক্ষে না দেখলে এই যারা ভুগতেছে তাদের এই বিষয়টা অনুধাবন করা যাবে না। মধ্যপ্রাচ্য শুধু নয়, ইউরোপের দেশ ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও অভিযোগের শেষ নেই। অবৈধ উপায় বা তথ্য গোপন করে যারা এসব দেশে পৌঁছান তারা পড়েন ভয়াবহ পাসপোর্ট জটিলতায়। অন্য যত শহর আছে শহরের সবচেয়ে বেশি অসুবিধা আছে আমরা এই পাসপোর্টটা যদি আরো দ্রুত বেগে পাই তাহলে আমাদের প্রবাসীদের জন্য একটু উত্তম হইতো। যদিও ইউরোপের অন্যান্য দেশ বা যুক্তরাষ্ট্রের চিত্র আবার কিছুটা ভিন্ন। যে সমস্ত আমরা গত 30 বছরে দূতাবাসে যে সমস্ত সমস্যা ভুগতাম, এখন সেই সমস্ত সমস্যা নাই। তো ওদের ভবিষ্যতে জনবলের জন্য এখন বর্তমানে কিছুটা যানজট থাকে, কিন্তু যখন তিনি প্রাদেশিকভাবে ভাগ করে দিবেন আমার মনে হয় তখন যানজট থাকবে না। আমি যতবার এখানে গেছি বিভিন্ন কাজে, আমার বিভিন্ন কাজে যাওয়ার পরে অনেক উপকৃত হয়েছি, মানে ওদের সেবার মান অনেক সন্তুষ্ট। বর্তমানে বিশ্বের 80টি দেশে রয়েছে দূতাবাস। দূতাবাসের সেবার মান নিয়ে ঘাটতি স্বীকার করে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে জানান, মানসম্মত সেবা দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকের সেবার গুণগত মান আমরা বাড়াতে চাই। আমরা এইভাবে তো অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, 24 আওয়ার্স হটলাইন, আমরা একটা অ্যাপস তৈরি করছি এবং এটি যে কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, অসুবিধা আছে, কিন্তু আস্তে আস্তে আগের থেকে অনেক অনেক উন্নত হচ্ছে। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সেবা ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করতে পারলেই মিলবে কাঙ্ক্ষিত মান। প্রতিটি জায়গায় সবসময় যে মিশন থাকা দরকার তা না, বরং প্রতিটি জায়গায় বাংলাদেশি যারা আছেন তাদের আমরা কিভাবে কাজে লাগাতে পারছি সেটা দেখা দরকার। অন্য কথায় ডায়াসপোরা যেটা আছে সেই ডায়াসপোরাকে ব্যবহার করা, বড় আকারে হাব তৈরি করা। করোনাকালেও প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠিয়ে সচল রেখেছে দেশের অর্থনীতির চাকা, আর তাই এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে বিল উপকূলের মধ্যে মাচা তৈরি করে কুমড়া চাষ করছেন কয়েক হাজার কৃষক। কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা বাজারেও দাম পাচ্ছেন ভালো, এতে ভাগ্য ফিরেছে অনেকের। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভিজিৎ। নাবিলা, আপনাকে সর্বপ্রথম বলে রাখি যে এই মাদারীপুরের কালকিনি এবং ডাসার উপজেলার প্রত্যন্ত এলাকায় কিন্তু অনেক এই যে এলাকার অনেকেই এখানে রয়েছে বিল এবং জলাশয়, অর্থাৎ চাষ করার মতো জমি না থাকায় কিন্তু তারা বিকল্প হিসাবে কিন্তু এই মাচা তৈরি করে কুমড়া চাষ করছে এখানকার চাষিরা। তারা যেমনটা দাবি করেছেন যে যেহেতু বছরের অধিকাংশ সময় এখানে পানি জমে থাকে, ফলে কিন্তু তারা চাষাবাদ করতে পারে না। এর জন্যই তারা যেখানে বিল রয়েছে সেই বিলের পাশে তারা বাঁশ দিয়ে মাচা তৈরি করেছে এবং মাচা তৈরি করে কিন্তু তারা কুমড়ো চাষ করছে। এই কুমড়া চাষ করার ফলে কিন্তু তারা ব্যাপক লাভবান হচ্ছেন। তারা যেমনটা জানিয়েছেন যে প্রত্যেক কেজি কুমড়া যদি হিসাব করা হয় তাহলে তাদের উৎপাদন খরচ গিয়ে দাঁড়ায় 15 থেকে 17 টাকা। এই কুমড়োগুলো পাইকারি তারা 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি করেন। এখানকার যে কুমড়া, সেই কুমড়ো রাজধানী সহ বিভিন্ন এলাকায় কিন্তু তারা সরবরাহ করে থাকেন। এখানকার কৃষক রয়েছেন যারা, তারা বলছেন যে তারা একসাথে কিন্তু দুটি চাষ করছেন। একদিকে কিন্তু তারা এই ঘের এবং জলাশয় পুকুর সহ যে চারপাশে রয়েছে সেখানে তারা মাছ চাষ করছেন, মাছ চাষের পাশে কিন্তু তারা মাচা তৈরি করে কুমড়ো চাষ করেছেন। ফলে কিন্তু এই এলাকার অনেক বেকার যুবক রয়েছে, তারা কিন্তু কর্মসংস্থান খুঁজে পেয়েছেন এবং তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এখানে এই দুটি উপজেলা ডাসার এবং কালকিনি দুটি উপজেলায় কিন্তু কৃষি কর্মকর্তারা তারা কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করছেন কিভাবে
চাষি ভাইদের উদ্বুদ্ধ করে এবং লাভবান করার যে দিক নির্দেশনা রয়েছে সেটি কিন্তু তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। ফলে কিন্তু তারা আরো স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছেন এবং যারা দীর্ঘদিনে এই পদ্ধতি অবলম্বন করতে পারেননি এবং তারা কিন্তু সেটি অবলম্বন করছেন। এক পর্যায়ে এখানে যে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সার এবং বীজ কিন্তু দেওয়া হচ্ছে। আমরা একটু চেষ্টা করব যে এখানে মাঠ পর্যায়ে পরিদর্শন এসেছেন মাদারীপুরের কালকিনির উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ বাবুল ব্যাপারী, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা কিভাবে এখানে এই যে কৃষক ভাইদের চাষাবাদের জন্য সুযোগ করে দিচ্ছেন এবং তারা কিভাবে উদ্বুদ্ধ হচ্ছে আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ সময় টিভিকে এবং ধন্যবাদ জানাই এত এই প্রত্যন্ত এলাকায় কালকিনি উপজেলা এবং নবগঠিত ডাসার উপজেলায় আমাদের সময় টিভির রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং শাহাদাত হোসেন দুজনকেই, এবং আমি প্রথমে পরিচয় দেই, আমি বাবুল ব্যাপারী উপসহকারী কৃষি কর্মকর্তা। এবং এই আগস্টের মাস শোকের মাস, শোকের মাসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরকে এবং তারই কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই ক্ষেত্রে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে প্রতি ইঞ্চি জমি ব্যবহার করা, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এখানে কালকিনি উপজেলার নবগঠিত ডাসার উপজেলায় একেবারে প্রত্যন্ত এলাকায় আমাদের এই কুমড়ো চাষ করা হয়েছে। এখানে দেখেন, উনি যেমনটি বলছিলেন যে কৃষি কর্মকর্তা, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে কালকিনি উপজেলার প্রত্যেকটি এলাকার যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিতে তিনি তাদের সরকারের পক্ষ থেকে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে চাষাবাদ করার জন্য কৃষকদের লাভবান করে তুলছেন এবং উদ্বুদ্ধ করছেন, যার ফলে কিন্তু কৃষকরা ব্যাপক লাভবান হয়েছেন। তো এই ছিল নাবিল আমার কাছে যে মাচা তৈরি করে জলাশয় এবং বিলের মধ্যে যে কুমড়ো চাষ করা হয় তার সর্বশেষ খবর। মাদারীপুর থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। খাগড়াছড়িতে সম্ভাবনার দুয়ার খুলছে মাছ চাষ। ব্যক্তি উদ্যোগে চাষ করে লাভবান হচ্ছেন অনেকে। বিভিন্ন উপজেলায় কৃষি জমি, বাঁধ ও ক্রিক তৈরি করে হচ্ছে মাছের খামার। স্থানীয়রা বলছেন প্রশিক্ষণ, ভালো পোনা এবং কারিগরি জ্ঞানে আরও দক্ষ করে তুলতে পারলে বেশি লাভবান হওয়া সম্ভব। সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বড়ুয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাহাড়ি জনপদে মাছের খামার কয়েক বছর আগেও যা অসম্ভব বলে মনে হতো অনেকের কাছে, কিন্তু বর্তমানে জেলা সদর মাটিরাঙ্গা, পানছড়ি, দিঘিনালা ও রামগড় এবং মহালছড়িতে শত শত একর জমিতে ব্যক্তি উদ্যোগে মাছ চাষ করছেন অনেকে। চাষিরা জানান কিছু সমস্যা কাটিয়ে উঠতে পারলে আরো সম্ভাবনাময় হতে পারে খাতটি। গুণগত মানসম্পন্ন পোনার অভাব, মৎস্য বিপণনের ক্ষেত্রে যোগাযোগের রাস্তাটার একটু সমস্যা। সরকারি পৃষ্ঠপোষকতায় যদি মৎস্য চাষীদের প্রতি দৃষ্টি না দেয়, আমরা এখান থেকে ধীরে ধীরে সরে যেতে বাধ্য হব। পৃষ্ঠপোষকতা যদি পাই তাহলে আরো বড়সড়ে আমরা এই মৎস্য সাজন্য অবদান রাখতে পারবো। মৎস্য বিভাগের দাবি, স্থানীয় হ্যাচারিতে মানসম্পন্ন রেণু ও পোনা উৎপাদন সহ মাছ চাষ সম্প্রসারণে আগ্রহীদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। পরামর্শ দিয়ে থাকি, যেটা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। এখানে কি ছাড়তে পারবে, কিভাবে ছাড়তে পারবে, কখন কি করতে হবে, আমরা সেই ব্যাপারে নিয়মিত তদারকি করব। আশা করতেছি অতি দ্রুত আমরা খাগড়াছড়ি জেলার যত পোনার চাহিদা আছে আমাদের এই হ্যাচারির মাধ্যমে আমরা পূরণ করতে পারবো। খাগড়াছড়িতে মাছের বার্ষিক চাহিদা 13,576 মেট্রিক টন হলেও স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে মাত্র 5,907 মেট্রিক টন, যা মোট চাহিদার চেয়ে অর্ধেকেরও কম। সময় সংবাদ, খাগড়াছড়ি। 1 বছর বন্ধের পর পুনরায় হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি শুরু হয়েছে। এতে খুশি ব্যবসায়ী ও বন্দরের শ্রমিকরা। পচনশীল পণ্য হওয়ায় দ্রুত সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পানামা কর্তৃপক্ষ ও হিলি কাস্টমস। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কাস্টমসের নানা জটিলতার কারণে ফল আমদানি করে অনেক সময় বিপাকে পড়তে হয় ব্যবসায়ীদের। এতে ক্ষতির আশঙ্কায় মুখ ফিরিয়ে নেন তারা। তবে 1 বছর বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। ফল আমদানি শুরুর খবরে বন্দর এলাকায় আসতে শুরু করেছেন বিভিন্ন এলাকা থেকে পাইকাররা। রোববার ভারত থেকে ফল বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান ফল আমদানি করেছে, এতে খুশি ব্যবসায়ী ও শ্রমিকরা। যদি বাজার ভালো থাকে, পাটিপত্র আসে, আমরা এই ব্যবসাটাই আবার পুনরায় চালু করতে পারবো হিলি স্থলবন্দর দিয়ে। এখন ফল ঢুকছে, আমরা খুব খুশি। যদি মান ভালো হয় আমরা রেগুলার এখান থেকে ফল আমদানি বা ফল নিব এই আশা করি এখানে আসছি। এদিকে ফল আমদানি ও পচনশীল পণ্য হয় দ্রুত ছাড়করণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। হিলি শিল্প স্টেশন দিয়ে দীর্ঘদিন পরে ফল আজকে আমদানি হয়েছে। আপনারা জানেন যে আনার আমদানি হয়েছে এখানে। এটি যদি পেরিশেবল গুডস, আমরা তাৎক্ষণিক সরাসরি চেষ্টা করব। ফল যেহেতু একটি কাঁচা মাল, যাতে দ্রুততার সাথে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে তার জন্য স্থলবন্দর কর্তৃপক্ষ সকল ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। হিলি কাস্টমসের তথ্য মতে প্রথম দিন ভারতীয় একটি ট্রাকে 18 মেট্রিক টন আনার আমদানি হয়েছে, আর প্রতি মেট্রিক টনে শুল্কায়ন করা হয়েছে $650। সময় সংবাদ, হিলি। থানা পুলিশের নাম শুনলে সাধারণত অপরাধ সহায়তা কিংবা কোনো আইনি বিষয় ভাবতেই অভ্যস্ত সকলে। সেখানে দায়িত্বরত কিংবা অপেক্ষমান সবারই ব্যস্ততা এসব নিয়ে। কিন্তু সময় কাটানোর জন্য যদি বই পড়ার সুযোগ পাওয়া যায় থানা চত্বরেই, কেমন হবে বিষয়টি? এমনই ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে দিনাজপুরে। করোনায় মারা যাওয়া জেলার একজন পুলিশ কনস্টেবলের নামে নামকরণ করা হয় পাঠাগারটির। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। খানসামা থানা চত্বরে কনস্টেবল নাজমুল ইসলাম স্মৃতি পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে চালু হয় 19 আগস্ট। নামকরণ করা হয় কনস্টেবল নাজমুল হোসেনের নামে। গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখায় কর্মরত অবস্থায় 2020 সালের 16 অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। নাজমুল ইসলামের বাড়ি উপজেলার বিষ্ণুগঞ্জ গ্রামে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গড়ে তোলা হয় লাইব্রেরিটি। পুলিশের কাছে আসতে ভয় পায়, এই ভীতিটা যেন মানুষ না করে, এবং এই ভীতিটা মূলত দূর করার জন্য আমাদের এই ব্যতিক্রমধর্মী পদক্ষেপ। পুলিশ বিভাগের এমন উদ্যোগে গর্বিত নাজমুলের পরিবারের সদস্যরা। থানা যে মানবিক হতে পারে, সেই থানায় যে মানুষের জ্ঞান অর্জনের জায়গা হতে পারে, পরিত্যক্ত এই জায়গাটাতে আমরা সেটা করেছি। তার স্মরণে লাইব্রেরি খোলানো হয়েছে। থানা ওসির কৃতজ্ঞতা জানাই। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ সহ পুলিশ সদস্যরা অবসর সময়ে এখানে বই পড়েন। পাশাপাশি এলাকার অনেক তরুণরাও ভিড় করছেন পাঠাগারে। এমন একটি ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। জ্ঞানভিত্তিক যে মানবিক সমাজ গঠনে যুব সমাজ ভূমিকা রাখবে, সেই ক্ষেত্রে এই বইগুলো অনেক কার্যকর হবে। এরকম পাঠাগার নির্মাণের ফলে এখন আশা করি যুব সমাজ পড়ালেখায় মন দেবে। সমাজের সব শ্রেণীর পাঠকের পাশাপাশি তরুণদের মোবাইল ও ইন্টারনেট আসক্তি থেকে দূর রাখতে এমন পাঠাগার বেশ ভূমিকা রাখবে বলে মন্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি খানসামা তালাম পুলিশ এখানে বিভিন্ন বয়সী পাঠকের জ্ঞান পিয়াসা মেটানোর একটা সুযোগ তৈরি করে দিল। প্রাথমিকভাবে কম সংখ্যক বই নিয়ে শুরু করলেও পরে সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানায় কর্তৃপক্ষ। সময় সংবাদ, দিনাজপুর। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে সরকারের প্রচেষ্টা আরও জোরদারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশিরা। 21 আগস্ট গ্রেনেড হামলা ও শোক দিবসের আলোচনা সভায় এ দাবি জানান বক্তারা। ক্যালিফোর্নিয়া থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। 21 আগস্ট গ্রেনেড হামলা ও 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা। শোকাবহ আগস্ট পালনে শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার টারজানায় অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি তৌফিক সুলেমান খান তুহিন, সম্পাদক জহির উদ্দিন আহমেদ, ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, সম্পাদক রানা হাসান মাহমুদ, সালেক সুবাহান, মোফাজ্জল হোসেন মফু, হানিফ সিদ্দিকী সহ প্রবাসী বাংলাদেশিরা বক্তব্য রাখেন। রাজনৈতিক যে শিষ্টাচার সেটাকে ভেঙে ফেলার জন্য 21 আগস্ট আপনার সংগঠিত করা হয়েছিল। কোন ষড়যন্ত্রই আসলে বাংলাদেশের মানুষের মন থেকে তাদেরকে সরাতে পারবে না। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে নিশ্চিহ্ন করতে 15 ও 21 আগস্ট একই সূত্রে গাঁথা। জাতির জনক বঙ্গবন্ধুর হত্যা
শ্রদ্ধা যাদেরকে করা হয়েছিল এবং সকল শহীদদের প্রতি মাগফিরাত কামনা করছি। কর্মসূচির অংশ হিসেবে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া। করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে কোটি কোটি ডলার মুনাফার স্বপ্ন দেখছে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এই বুস্টার ডোজ বিক্রি করে আয়ের লক্ষ্যমাত্রাও স্থির করেছে প্রতিষ্ঠানগুলো। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পোন্নত আর উন্নয়নশীল দেশে টিকার সুষম বণ্টন না করে উন্নত দেশের বুস্টার ডোজ দেয়া হলে বিশ্বজুড়ে করোনার মৃত্যুহার বাড়বে। করোনা মহামারীর ভয়াবহ বিপর্যয় থেকে বেরিয়ে আসতে সহায়তা করছে করোনা প্রতিরোধী টিকাগুলো। শুরুতে 1 আর 2 ডোজের টিকার প্রাধান্য দেয় সংস্থাগুলো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টিকার কার্যক্ষমতা কমে যাওয়ায় এখন বুস্টার ডোজের কথা ভাবতে হচ্ছে। এই বুস্টার ডোজ নিয়ে কোটি কোটি ডলার মুনাফার স্বপ্ন দেখছে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, বায়োনটেক আর মডার্না এখন দেখছে মুনাফার স্বপ্ন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, স্বল্পোন্নত আর উন্নয়নশীল দেশগুলোতে টিকার সুষম বণ্টন না হলে শুধু পশ্চিমা দেশগুলোতে বুস্টার ডোজ প্রয়োগের উদ্যোগ নিলে বিশ্বজুড়ে করোনায় মৃত্যুহার আরও বাড়বে। কয়েক মাস ধরেই টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে তারা আশা করছে 2 ডোজ টিকা নেওয়া মানুষ সময়ের সাথে সাথে প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে এবং করোনার নতুন ধরনগুলো প্রতিরোধ করতে নিয়মিত অতিরিক্ত ডোজের প্রয়োজন পড়বে। বয়স্ক নাগরিক আর দুর্বল প্রতিরোধ ব্যবস্থার মানুষের জন্য বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার দেশের তালিকা দিন দিনই বড় হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে ব্রিটিশ সরকার বুস্টার ডোজ নিয়ে সিদ্ধান্ত নেবে। এদিকে যুক্তরাষ্ট্র দুর্বল প্রতিরোধ ব্যবস্থার ব্যক্তিদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। ফ্রান্স ও জার্মানিও একই সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ইসরায়েল ও চিলি তাদের বয়স্ক নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডার্না, ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োনটেক শুধু চলতি বছরের জন্য বুস্টার ডোজ সরবরাহের $720 কোটি চুক্তি করেছে। বিশ্লেষকরা বলছেন, কোভিড-19 টিকা বিক্রি করে 2023 সালে ফাইজার ও বায়োনটেক $660 কোটি ও মডার্না $760 কোটি আয় করবে। এ আয়ের বেশিরভাগই আসবে টিকার বুস্টার ডোজ থেকে। এরপর এ টিকার বার্ষিক বাজার হবে প্রায় $500 কোটি বেশি। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী ফ্লু টিকার প্রতি ডোজের দাম $18 থেকে $25। চলতি বছর টিকা প্রস্তুতকারক কোম্পানিগুলো 4 থেকে 5% দাম বাড়িয়েছে ফ্লু টিকার। আর ফাইজার যুক্তরাষ্ট্রে $19.50 এবং ইউরোপীয় ইউনিয়নে €19.50 মূল্যে প্রতি ডোজ করোনা টিকা সরবরাহ করছে। তবে পরবর্তী সরবরাহ চুক্তিতে এরই মধ্যে সংস্থাটি 24 এবং 25% বাড়িয়েছে টিকার দাম। অ্যাস্ট্রাজেনেকা আর জনসন অ্যান্ড জনসন তাদের বুস্টার টিকার ডোজ নিয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি নোভাভ্যাক্স, কিউরভ্যাক্স ও সানোফিও বুস্টার ডোজ ব্যবহারের পক্ষে, যদিও সংস্থাগুলোর টিকা এখনও কোনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। সাগর কন্যার দেশ পর্তুগালের দৃষ্টিনন্দন সৈকতগুলোর পরতে পরতে রয়েছে সৌন্দর্য। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর তেমনই একটি সমুদ্র সৈকত রিবেইরো দো কাভালো। সিসিমব্রা অঞ্চলের এই সৈকতটি ভ্রমণেও রয়েছে রোমাঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। দুপাশে বিস্তীর্ণ সবুজের বুক চিরে পথটি ফের মিলিয়ে গেছে সবুজে। সেখান থেকেই সাগর আর আকাশের মিতালি। দূরে সুউচ্চ পাহাড় সেই সৌন্দর্যকে করেছে আরো মোহনীয়। রাজধানী লিসবনের অদূরে সিসিমব্রার সমুদ্র সৈকতগুলোর প্রবেশ পথেই পর্যটকরা উপভোগ করেন এমন চোখ জোড়ানো দৃশ্য। সিসিমব্রার দৃষ্টিনন্দন সৈকতগুলোর একটি রিবেইরো দো কাভালো। স্বচ্ছ জলরাশি আর প্রবালের মেলবন্ধনের এমন দৃশ্য দেখে যে কেউ সেলুলয়েডের ছবির দৃশ্যের সাথে তুলনা করতেই পারেন। সূর্য স্নান, সাঁতার কাটা বা নৌকা নিয়ে এই সৈকত ঘুরে দেখার অভিজ্ঞতা বিমোহিত করবে যে কোনো পর্যটককে। ঘন বনের ভেতর দিয়ে উঁচু নিচু সরু রাস্তা বেয়ে সৈকতটিতে পৌঁছানোর অভিজ্ঞতাও রোমাঞ্চকর। লিসবনের কাছাকাছি এত সুন্দর বিচ আমার মনে হয় না আর নাই। লকডাউনের কারণে আমরা ঘরবন্দি থাকার পরে অনেক দিন পর আমরা লিসবনের পাশে সিসিমব্রা বিচ এবং পাহাড় দুইটার সৌন্দর্য একসাথে উপভোগ করতে পেরে অনেক আনন্দিত। পাহাড় আর সাগরের সুন্দর দৃশ্য সিসিমব্রাতে আমরা এই প্রথমে এসে দেখলাম। সিসিমব্রা সমুদ্র সৈকতে ভ্রমণে এসেছি, আমাদের এত ভালো লেগেছে যে আসলে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বিধিনিষেধ উঠে যাওয়ায় স্বাভাবিক জীবনে ফেরায় প্রাণ ফিরেছে সিসিমব্রায়ও। গ্রীষ্মের ছুটি কাটাতে পর্যটক সমাগম বেড়েছে অঞ্চলটিতে।
রাজধানী লিসবন থেকে খুব অল্প সময় নিয়েই পর্যটকরা ঘুরে যেতে পারেন নৈসর্গিক সৌন্দর্যের এই সমুদ্র সৈকতে। এছাড়া সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ের বুক চিরে রিভেইরো দা কাভালো সৈকতে পৌঁছানোর অভিজ্ঞতাও যে কোনো ভ্রমণকারীর ভ্রমণে নিঃসন্দেহে বাড়তি মাত্রা যোগ করবে। সিসিমরা থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কেন্দ্রে অবস্থিত অ্যাজটেক মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রায় 500 বছর আগের প্রাক হিস্পানিক শহর তেনোসতিতলানের পতন উপলক্ষে এ প্রদর্শনীয় হয় এখানে। অ্যাজটেক সাম্রাজ্য ছিল সমসাময়িককালে মধ্য আমেরিকার সবচেয়ে সমৃদ্ধ ও ক্ষমতাবান। পশ্চিমে মেক্সিকো উপত্যকা থেকে পূর্বে মেক্সিকো উপসাগর এবং দক্ষিণে বর্তমান গুয়েতেমালা পর্যন্ত ছিল এর বিস্তার। আজকের মেক্সিকো সিটি যেখানে অবস্থিত সেখানেই প্রাচীন অ্যাজটেক সাম্রাজ্যের সূচনা হয় 1300 শতকের শুরুর দিকে। এরপর 1400 শতকে তৈরি হয় টেম্পলো মেয়র নামের পিরামিড আকৃতির একটি মন্দির। করোনার অভিঘাত থেকে বাদ যায়নি কয়েকশো বছরের পুরনো এ মন্দিরটিও। বিধিনিষেধের কারণে দীর্ঘদিন বন্ধ রাখা হয় এটি। তবে গেল 20 আগস্ট আবারও জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে মন্দিরটি। উন্মুক্ত করা হয়েছে মন্দির সংলগ্ন জাদুঘরটিও। প্রায় 500 বছর আগের প্রাক হিস্পানিক শহর তেনোসতিতলানের পতন উপলক্ষে একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয় এখানে, যা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। 1521 সালে পতন ঘটে অ্যাজটেক সভ্যতার। এর আগে স্প্যানিশ উপনিবেশিক শাসনামলে তেনোসতিতলান শহরের বেশিরভাগ মন্দির ও বাসস্থান ধ্বংস করা হয়। ধ্বংসাবশেষের উপরেই স্প্যানিশরা নির্মাণ করে মেক্সিকো সিটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ফ্রান্সে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে গ্রীষ্মকালীন অনুষ্ঠান আয়োজন করছে বাংলাদেশি কমিউনিটিগুলো। দীর্ঘ করোনার সংকটে যে মানসিক অবসাদ তৈরি হয়েছে তা দূর করতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। প্যারিস থেকে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। প্রতিবছর ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির আয়োজনে গ্রীষ্ম মৌসুমে নানা অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকলেও করোনা সংকট শুরু হওয়ার পর তা অনেকটাই সীমিত হয়ে এসেছে। সরকারের দেয়া নানা বিধিনিষেধ মেনেই এখন এই অনুষ্ঠানগুলো আয়োজন হয়ে থাকে। দেশীয় খাবারের পাশাপাশি শিশু কিশোরদের জন্য নানা আয়োজন থাকে এই অনুষ্ঠানগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন এই অনুষ্ঠানগুলো তাদের মানসিক অবসাদ যেমন কিছুটা দূর করে, তেমনি শিশু কিশোররাও আনন্দ পায় এতে উপস্থিত হয়ে। এই বছর আমরা স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আমরা এই লাকন্ন পার্কে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে ফ্রান্স বরিশাল বিভাগীয় কমিউনিটির উদ্যোগে একটি পারিবারিক মিলন মেলা এবং ঈদ পুনর্মিলনের আয়োজন করেছি। দীর্ঘদিন যাবৎ ঘরবন্দি অবস্থায় ছিলাম, বাচ্চারা অনেক বোর ছিল, তো এখানে বরিশালের আয়োজনে ছোট্ট একটি পিকনিকে আমরা সবাই মিলিত হলাম। খুব আনন্দ হচ্ছে, যদিও অনেক বিধিনিষেধ এখন নেই, একটু স্থগিত করা হয়েছে, তারপর সব মিলে আমরা অনেক এনজয় করছি। আমাদের সন্তান আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের কৃষ্টি কালচার ধরে রাখতে পারে এবং যেটা অব্যাহত থাকে, তো যার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। দীর্ঘ করোনা সংকট মানুষের মনের মধ্যে বড় একটি প্রভাব ফেলছে, যা থেকে তৈরি হচ্ছে মানসিক অবসাদের। তবে এ ধরনের অনুষ্ঠানের বিনোদন কিছুটা হলেও প্রবাসী বাংলাদেশিদের সে মানসিক অবসাদ দূর করছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। এবার জলবায়ু পরিবর্তন ইস্যুতে সোচ্চার উন্নত বিশ্বের সাধারণ নাগরিকরাও। বিশ্বের ধনী দেশগুলোর জোট G20-র এক জরিপের 80% মানুষ মনে করেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। চলতি বছরের অক্টোবরে ইতালির রোমে শুরু হচ্ছে G20 সম্মেলন। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে, যার কারণে লাভবান হবে বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। চলতি বছরের অক্টোবর মাসে ইতালির রাজধানী রোমে শুরু হচ্ছে উন্নত দেশগুলোর জোট G20 সম্মেলন। এর আগে আলোচনার বিষয়বস্তু নির্ধারণে একটি জরিপ করেছে G20। ইতালি, যুক্তরাজ্য সহ 20টি দেশের উপর চালানো এই জরিপের প্রায় 80% মানুষ এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে প্রধান এজেন্ডা নির্ধারণের পক্ষে মত দিয়েছে।
ইতালির প্রতি 10 জনের 9 জনই জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দাবি তুলেছেন সরকারের উপর। আমি চাই আমাদের সরকার পরিবেশকে নিয়ে বেশি গুরুত্ব আরোপ করুক, সবকিছু সবুজ করে গড়ে তুলুক, অন্যথায় সব ধ্বংস হয়ে যাবে। প্রতিটা দেশে সরকার এই সম্বন্ধে একটু দায়িত্ব নেওয়া উচিত, তত তাড়াতাড়ি সম্ভব এটার সম্বন্ধে একটু ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে সম্প্রতি জার্মানি, চীন ও ভারতে অতিবন্যা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, গ্রিস, ব্রাজিল, তুরস্ক, আলজেরিয়া, কানাডা ও অস্ট্রেলিয়ার দাবানলের মূল কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্টি বলে নিশ্চিত করেছেন গবেষণা প্রতিষ্ঠান। অতিরিক্ত কার্বন নিঃসরণের প্রভাবে এই সকল সংকট সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। আবারও পদ্মা সেতু প্রসঙ্গ। স্বপ্নের পদ্মা সেতুর রোড স্ল্যাব বসানোর কাজ শেষ পর্যায়ে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সোয়ার, এই স্বপ্নের পদ্মা সেতুর কথা আপনি বলছিলেন, সেটি কিন্তু আজকের দিনটি হচ্ছে পদ্মা সেতুর জন্য একটি ইতিহাস, একটি মাইল ফলক। যে সবশেষ স্পানের যেইখানে রোড স্ল্যাব বসানো হচ্ছিল, সেটি কিন্তু একেবারে সবশেষ যেই রোড স্ল্যাব, সেটি হচ্ছে 33 নম্বর রোড স্ল্যাব, যেটিকে 2FU33 নাম্বার, সেটি কিন্তু একেবারে বসিয়ে রাখা হয়েছে এবং এটি ভোর 5:30টায় কিন্তু বসিয়ে দেওয়া হয়। কিন্তু এটি পুরোপুরি স্থাপনটি কিন্তু তারা করতে পারেননি, কারণ হচ্ছে তারা বলছিলেন যে এখানে যে 2917টি রোড স্ল্যাব, এই সর্বশেষটি মানে 2916টি বসে গেছে, আর 17তম যে 33 নম্বর স্ল্যাবটি রয়েছে সেটি এইভাবে ব্যালেন্স করে রাখা হয়েছে। এই কিছু সময় পরে এই পদ্মা সেতুর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন, তাদের সম্মুখে কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে শেষ করবেন বলে পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং সেটিকে যে তাদের ওই যেসব ক্রেন ব্যবহার করা হয় সেগুলো দিয়ে একেবারে সেট করে রাখা হয়েছে এবং সেটি বসিয়ে দিয়ে কিন্তু একটি আঠা দিতে হয়, যে আঠার মাধ্যমে এটি আরেকটি স্ল্যাবের সঙ্গে লেগে যায়। সেই আঠাটি দেওয়া শুধু বাকি, তারা বলছিলেন। আর এর আগে কিন্তু রাতভর এখানে স্ল্যাব বসানো হয়েছে এবং যেসব কর্মীরা রয়েছেন এখানে, প্রকৌশলীরা রয়েছেন, দেশি বিদেশি, সবাই কিন্তু বেশ উৎফুল্ল যে পদ্মা সেতুর সবচেয়ে বড় যেই কাজটি সেটি কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে কিন্তু একেবারে মা প্রান্ত থেকে গাড়িতে করে একেবারে জাজিরা যাওয়া সম্ভব এখন, কারণ মূল সড়ক কিন্তু তৈরি হয়ে গেল। এখন এর উপরে শুধু 100 মিলিমিটার থিকনেসের যেই কার্পেটিংটি করা হবে, সেটির পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই পদ্মা সেতু খুলে দিতে পারবেন। এবং সংশ্লিষ্টরা বলছেন যে এই যে রোড স্ল্যাব সম্পূর্ণ হওয়ার বিষয়টি, যে তাদের অনেক রকম চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে গেল বছরে যে পদ্মার ভয়াবহ ভাঙন, আকস্মিক ভাঙনে ইয়ার থেকে কিন্তু 192টি এরকম রোড স্ল্যাব যেগুলো পদ্মায় বিলীন হয়ে যায়, আবার নতুন করে কিন্তু এগুলো তৈরি করতে হয়েছে এবং এগুলো তৈরি করে আবার সেট করতে হয়েছে। এরকম নানা রকম চ্যালেঞ্জ তাদের ছিল এবং একের পর এক যে তাদের সাফল্য, সেটির কিন্তু অন্যতম সাফল্য হচ্ছে এই রোড স্ল্যাব বসানো। এবং তারা বলছিলেন যে এই রোড স্ল্যাব যে এখন যে পর্যায়ে রয়েছে, যে সড়কটি তৈরি হয়ে গেছে, এই সড়কের পাশে কিন্তু তারা যেটি প্যারাপেট ওয়াল, যে পাশেই যে রেলিং, সেই কাজগুলো কিন্তু অনেক এগিয়ে গেছে এবং রোড স্ল্যাবের এখন তৈরির শেষ পর্যায়ে রয়েছে এবং যে সেতুকে আলোকিত করবার জন্য যে বৈদ্যুতিক বাতি স্থাপন করা হবে, সেই বাতির জন্য যে পুল সেগুলো লাগানো হচ্ছে। এগুলো একেবারে অলংকারিক কাজ, বলছেন যে এগুলো কাজগুলো তারা এগিয়ে নিচ্ছেন, কিন্তু একেবারে 6.15 কিলোমিটার দীর্ঘ যে মূল সেতু এবং এর দুই পাশে 3.1 কিলোমিটার যে ভায়ার বা সংযোগ সেতু, এই 2 কিলোমিটার দীর্ঘ যে মূল সেতু,
সেতু এবং এর দুই পাশে 3.14 কিলোমিটার যে ভায়াডাক্ট বা সংযোগ সেতু, এই দুটো মিলে কিন্তু এখন বড় ধরনের সাফল্য এসে গেছে তাদের, যে এখন সুপার স্ট্রাকচার বলতে সেটি কিন্তু সম্পন্ন প্রায়। এখন এইখান থেকে কিন্তু এমনিতেও নানা রকম প্রকৌশলীদের যানবাহন এবং এখানকার যে এই নির্মাণ কাজে ব্যবহারের জন্য বড় বড় লরি, ট্রাক, বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু এমনি 6 কিলোমিটার এলাকা জুড়ে চলাচল করছিল। আর আজকের এই কাজটুকু সম্পন্ন হয়ে যাওয়ার পরে কিন্তু 6.15 কিলোমিটার যে মূল সেতু এবং আরো 3.14 কিলোমিটার যে ভায়াডাক্ট, এই পুরো এলাকা জুড়ে কিন্তু গাড়ি চলাচল উপযোগী এবং সেরকম পরিস্থিতি কিন্তু এখন বিরাজ করছে। এই যে মাহেন্দ্রক্ষণ, এই মাহেন্দ্রক্ষণটি ঘিরে কিন্তু এখানে একটা উৎসব পরিবেশ বিরাজ করছে এবং কর্তৃপক্ষ বলছেন যে নিচতলায় যে রেলওয়ে স্ল্যাব সেটি কিন্তু গেল 20 জুনই বসানো সম্পন্ন হয়ে গেছে এবং সেখানে কিন্তু 2959টি যে রেলওয়ে স্ল্যাব, সেই স্ল্যাব বসানোর পরে কিন্তু এই গেল 19 আগস্ট থেকে যে গ্যাস লাইন বসছে সেটিও কিন্তু অগ্রগতি অনেক এবং তারা বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে এই গ্যাস লাইন বসে যাওয়ার পরে কিন্তু রেল ট্র্যাক বসিয়ে দেওয়া হবে এবং পদ্মা সেতুর যে উপর প্রান্তে সড়ক পথ, সেখানে কিন্তু 4 লেনের সড়ক পথ এবং মাঝখানে ডিভাইডার রয়েছে এবং দুপাশে কিন্তু দুই প্রান্ত করে, এবং এই যে পদ্মা সেতু সেখানে কিন্তু পরতে পরতে নানা রকম স্মৃতি জড়িয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছিলেন সংশ্লিষ্টরা যে এই প্রধানমন্ত্রীর সাহসিকতায় এই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। এই ছিল পদ্মা সেতুর অগ্রগতির সবশেষ। সোহার, পদ্মা সেতুর রোড স্ল্যাব বসানোর কাজ শেষ পর্যায়ে, আর সেই খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার একের পর এক গ্রাম। শেষ সম্বল রক্ষায় বাড়িঘর সরিয়ে নিচ্ছেন আতঙ্কিত গ্রামবাসী। এদিকে ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড। পায়ের তলার মাটি সরে যাচ্ছে এভাবেই, পদ্মা গিলে খাচ্ছে মূলচর কামারপাড়া। পদ্মার এমন রুদ্রমূর্তিতে এখন বিলীন হচ্ছে নতুন নতুন গ্রাম। হুমকিতে পড়েছে শিক্ষালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি নানা স্থাপনা। পদ্মা সেতুর ভাটিতে বাম তীর রক্ষায় 446 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। তাই চলমান বর্ষাটুকু কাটানোর জন্য দিন গুনছিলেন মানুষ। ভালো সকাল উঠে দেখে গলমল দুধ দিছে, গরু গরু সব লেগে গেছে। সরকার এই জায়গা বাদ ঠিক মতো পরিবহন করে তাহলে আমরা বাঁচতে পারুম। কিন্তু শেষ রক্ষা হলো না এই পরিবারগুলোর। যথাসময়ে প্রকল্প গ্রহণ না করায় ক্ষোভ গ্রামবাসীর। পানি উন্নয়ন বোর্ড এটা ঠিক মতো তদারকি করাটা বিধায় এই অবস্থা হয়েছে। প্রকল্পটা সময় মতো যদি নিত তাহলে ভাঙতো না। আপৎকালীন 3,90,00,000 টাকার বালুর বস্তা ফেলা হয়েছে। পদ্মার ভয়াবহ এই ভাঙনে ঠিকানা হারানোর আতঙ্ক এখন চারিদিকে। 90-এর দশক থেকে পদ্মার এই অব্যাহত ভাঙনে টঙ্গীবাড়ি উপজেলার 18 গ্রাম এবং লৌহজং উপজেলা সদর সহ 40 গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। মুন্সিগঞ্জের কামারপাড়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে পদ্মা ও যমুনার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীর ছাপিয়ে পানি ঢুকে পড়ছে লোকালয়ে। উত্তরে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন বানভাসীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ি ঢলে কুষ্টিয়ায় গড়াই নদীর 4টি পয়েন্ট ভেঙে প্লাবিত হচ্ছে দৌলতপুর ও কুমারখালী উপজেলার নতুন নতুন এলাকা। পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়ির আঙিনা। পানিবন্দী হয়ে পড়েছেন 2 উপজেলার অন্তত 30,000 মানুষ। পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁ নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে ফরিদপুর সদর সহ 3 উপজেলার নিম্নাঞ্চল। লোকালয়ে পানি উঠে যাওয়ায় মানুষের পাশাপাশি গবাদি পশুরও দেখা দিয়েছে খাদ্য সংকট। নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিকে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার কয়েকটি গ্রাম থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এই অবস্থায় বন্যা পরবর্তী নদী ভাঙনের আশঙ্কা করছেন দুর্গত এলাকার মানুষ। সাবিত সারওয়ার, সময় সংবাদ।
কুষ্টিয়ার গড়াই পয়েন্টে নদীর পানি বেড়েছে। এর ফলে কুমারখালী এবং খোকসা উপজেলার 4টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড গড়াই অববাহিকার 10টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকা করেছে। মোট 4টি পয়েন্ট এবং পদ্মা অববাহিকায় মোট 3টি পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। তো এই ভাঙন কবলিত যে সাধারণ মানুষ যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত প্রতিনিয়ত কিন্তু এই ভূখণ্ডের মানচিত্র কিন্তু পরিবর্তন হচ্ছে এবং প্রতিনিয়তই তারা ভাঙনের সম্মুখীন হচ্ছেন এবং তারা আসলে এখন এই হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ার কারণে তারা আসলে আতঙ্কিত হয়ে পড়েছে এবং বিশেষ করে গড়াই এবং পদ্মার পাড়ে যে মানুষ যারা আছেন তারা এই যে হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে আসলে তারা দুশ্চিন্তায় পড়েছে, কারণ প্রতিনিয়ত বিভিন্ন স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙন কবলিত এলাকার লোক সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু আসলে কোনোভাবে সরকারের সহায়তা পায়নি এবং সেই সম্বলটুকু হারিয়ে কিন্তু আসলে তারা মানবেতর জীবনযাপন করছেন। তো কুষ্টিয়ার এই বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। মূলত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র গড়াই অববাহিকায় কিন্তু 10টি পয়েন্ট এবং পদ্মা অববাহিকায় মোট 9টি পয়েন্টে কিন্তু আপনাদের এখানে ভাঙনের সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু গড়াই পয়েন্টের 4টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এই 4টি ভাঙনের স্থানে একটি মাত্র স্থান যেটি হরিপুরের সংযোগ কুষ্টিয়া সংযোগ যে সেতুটি রয়েছে এই সেতুটি কিন্তু 15ই আগস্ট প্রথমে ভাঙনের মুখে পড়ে এবং যে রক্ষা বাঁধটি রয়েছে সেই রক্ষা বাঁধটি মূলত হরিপুর সেতু রক্ষা বাঁধটি কিন্তু দ্বিতীয় ভাঙন 20 আগস্টে দ্বিতীয় ভাঙনের মুখে পড়ে। যদিও পানি উন্নয়ন বোর্ড এখানে দ্রুত এখানে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে, আবার 15-21 আগস্ট আবার কিন্তু গড়াইয়ের অংশে কিন্তু কুমারখালী অংশে গিয়ে কিছুটা ভাঙন দেখা দেয় এবং খোকসা অংশে কিন্তু আবার কিছু ভাঙন দেখা দিয়েছে এবং বাকি যে 6টি পয়েন্ট রয়েছে সেই 6টি পয়েন্টে কিন্তু ভাঙার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং বিশেষ করে ভাঙন কবলিত যে মানুষ যারা আছেন তারা আসলে নানা ধরনের সমস্যার ভিতরে পড়ছে এবং সবচেয়ে ভয়াবহ চিত্র যেটি আমরা জানতে পেরেছি যে এন 713 যে জাতীয় মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক থেকে কিন্তু মাত্র 110 মিটার দূরে রয়েছে পদ্মার ভাঙন কবলিত এলাকা। যদি এখানে যদি দ্রুত সহায়তা সংস্কার কাজ এবং ভাঙন প্রতিরোধ না করা যায় তাহলে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে যে যোগাযোগ একটি মাত্র মহাসড়ক সেটি কিন্তু ভাঙনের কবলে পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন আসলে স্থানীয় বাসিন্দারা। তবে আমরা যেটা পানি উন্নয়ন বোর্ডের সাথে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 2-1 দিনের ভিতরে কিন্তু পানি আরো বাড়বে। আজ কিন্তু হার্ডিংস ব্রিজ পয়েন্টে 14.19 সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে, যেটি আসলে বিপদ সীমার মাত্র 6 সেন্টিমিটার নিচে এবং গড়াই পয়েন্টে 12.52 মিটার পানি কিন্তু প্রবাহিত হচ্ছে, যেটি বিপদ সীমার মাত্র 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর মধ্যে এর ভিতরে যদি যে স্থানগুলো মূলত নদী ভাঙন দেখা দিয়েছে এই স্থানগুলোতে যদি এই সংস্কার কাজ না করা হয়, বিশেষ করে জিও ব্যাগ ফেলা না হয়, তাহলে আরো অধিক ভাঙনের সম্মুখীন হবে বলে আমরা জানতে পেরেছি এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। মূলত কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙন কবলিত এলাকায় যে সাহায্য দেওয়া হয়েছে তা আসলে খুবই অপ্রতুল। তো সোহার, কুষ্টিয়ার গড়াই নদীর পাড় থেকে পানি বৃদ্ধির কারণে নদী ভাঙন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ার গড়াই পয়েন্ট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার SM রাশেদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বপ্নের আরও কাছে পদ্মা সেতু, আজই বসছে শেষ রোড স্ল্যাবটি, দৃশ্যমান হবে পুরো সড়কপথ, আগামী মাসে শুরু পিচ ঢালাইয়ের কাজ। জাপানি নারীর 2 শিশু কন্যা সিয়াডির হেফাজতে, বাবার দাবি বাচ্চারা স্বেচ্ছায় তার সঙ্গে ঢাকা এসেছে, আজ তোলা হবে আদালতে। মনে করেন সবকিছু ঠিকঠাক নাই, আমাদেরকে জীবন বাজি রেখে চলতে হয়। 70 বছরের পুরানো ইঞ্জিন জোড়া তালি দিয়ে চলছে ট্রেন, 80 ভাগেরই মেয়াদ ফুরিয়েছে অনেক আগে, বাড়ছে ঝুঁকি, মন্ত্রী বললেন নেওয়া হচ্ছে ব্যবস্থা। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।